বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারের 1 মাস পূর্ণ হয়েছে। 5ই আগস্ট এই দেশের জনগণ, এই দেশের ছাত্র সমাজ তাদের নিজেদের তাজা রক্ত দিয়ে, নিজেদের প্রাণ, অনেকে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এই দেশকে আওয়ামী দুঃশাসন মুক্ত করেছে। কিন্তু তার ঠিক 2 দিন পর, গত মাসের 8ই আগস্ট আরেকটি অবৈধ অসাংবিধানিক সরকার গঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন। এই অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকারের 1 মাস পূর্ণ হয়েছে আজ। আজই 1 মাস পূর্ণ হচ্ছে আর কি। সম্মানিত দেশবাসী, এই দেশের জনগণ আওয়ামী লীগ সরকার কেন তাদেরকে পরাজিত করলো, কেন তাদেরকে শাসন থেকে মানে কি প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে এবং তাদেরকে প্রধানমন্ত্রীর পদ থেকে এবং সরকার থেকে তাদেরকে কেন তাদেরকে বিতাড়িত করলো? এর মধ্যে যে কয়েকটি কারণ আছে। অন্যতম একটি যে কারণ আমি শেষের দিক থেকে বলে যাচ্ছি, যদিও শেষের দিক থেকে বলাটা ঠিক হবে কি না তারপরে আমি বলে যাচ্ছি যে তৎক্ষণাৎ যে আন্দোলনটা ছিল, অবৈধ আওয়ামী সরকার ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনকে অনৈতিক পন্থায় দমন করতে চেয়েছিল। তাদের অনুগত পুলিশ সদস্যদেরকে দিয়ে, অন্যান্য ফোর্সকে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করা হয়েছিল। এমনকি তাদের বুকে গুলিও ছাড়াতে আমরা দেখেছি, শুনেছি। মিডিয়ার মধ্যে আমরা তো আর সরাসরি সাক্ষাৎ করে দেখার সুযোগ নেই, তো মিডিয়াতে আসছে, আমরা যেভাবে দেখেছি। এ ছিল একটা। কিন্তু সম্মানিত দেশবাসী, আপনারা অবশ্যই জানেন এটা অন্যতম কারণ নয়। যত যুক্তি প্রদর্শন করা হোক না কেন, এটা কিন্তু অন্যতম, সবচেয়ে প্রধান ফ্যাক্ট কিন্তু সেটা হবে না। কারণ এই যে ছাত্রদের বুকে গুলি চালানো, এটি ইতিপূর্বে হয়েছে। যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যে দিনটা ছিল, এই দিনটাতেও আন্দোলন হয়েছিল, তা তাদের বুকে গুলি চালানো হয়েছিল। এছাড়া আরও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, তাদেরকে গুলি চালানো হয়েছে, কিন্তু তখন আর সরকার পতনের এরকম একটা রূপ নেয়নি। সম্মানিত দেশবাসী, এই যে কোটা বিরোধী আন্দোলনের পরে এর আগে অনেক আন্দোলন হয়েছে। অনেক আন্দোলন হওয়ার পর দাবি দেওয়া যখন মেনে নেওয়া হয়ে গেছে, তখন আন্দোলন সোজাসুজি থেমে গিয়েছে। কিন্তু এখন এই যে এই বছর যে আন্দোলনটা হলো, গত মাসে যে আন্দোলনের শেষ পর্যায়ে ছিল 5ই আগস্ট, জুলাই আগস্ট মাসে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়ে যাওয়ার পরেও হাইকোর্ট থেকে আপিলের যখন রিভিউ হলো, সেটা সুপ্রিম কোর্ট থেকে রায় হওয়ার পরে এবং তারপরেও এটাকে যখন প্রজ্ঞাপন জারি হলো, তারপর আন্দোলন থেমে থাকেনি। আমি কিন্তু আমার আন্দোলন অব্যাহত রেখেছিলাম, আপনারা জানেন আমার আন্দোলন। কারণ আমি যখন 4 ফেব্রুয়ারিতে আন্দোলন ঘোষণা করেছিলাম, তখনই বলেছিলাম যতদিন না পর্যন্ত অবৈধ আওয়ামী সরকারের পতন ঘটবে এবং আমার নেতৃত্বে সরকার গঠিত না হবে, আমার নেতৃত্বে যতদিন না পর্যন্ত সরকার গঠিত হবে, ততদিন পর্যন্ত আমার আন্দোলন অব্যাহত থাকে। তারপরে আমি ওই যে এটা হয়েছে, এই যে রায়টা হয়েছিল আপিল বিভাগের, এই রায়টা হওয়ার পরপরই কিন্তু আমি আমার একটা দলীয় লাইভের মাধ্যমে একটা ভিডিও বার্তায় আমি সেটা বলে দিয়েছি যে আমার আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এদেশের জনগণ কিন্তু আমরা আমাদের যে মূল যে আন্দোলন থেকে আমরা একটু সরে যাইনি। তো ছাত্ররাও, তাদের অনুগত অনেক ছাত্র বিভিন্ন রাজনীতির অনেক অনুসারেও সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল বিভিন্নভাবে। যদি আমরা সেই বিষয়ে আন্দোলন আমাদের সম্পূর্ণ থেমে যাওয়ার জন্য আমার নির্দেশনা ছিল যে বিষয়ে আর কোনো আন্দোলন করা দরকার। তো আমাদের যে মূল আন্দোলন, আমি এটা বারবার বলেছি, সেই আন্দোলনের কথা বলে দিলে চলবে না, সেই আন্দোলন অব্যাহত থাকবে। তো দেশের জনগণ কিন্তু আন্দোলন থেকে একটু সরে যায়নি, তারা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছিল। আর যে কারণে এই আন্দোলনটা দাবি দেওয়া মেনে যাওয়ার পরেও আন্দোলনটা থেমে যায়নি, কারণ এই আন্দোলনটা একদিনই গড়ে ওঠেনি। সেই
4 ফেব্রুয়ারি সেই আন্দোলনের ঘোষণা ছিল, সেটা আমার নীতিতে ঘোষণা ছিল, আর যার পরিপ্রেক্ষিতেই অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আমি দুইটা বিষয় পড়েছি, একটা হচ্ছে লাশ পড়েছে, আমি বলেছি এর আগেও লাশ পড়েছিল, ঠিক আছে, কিন্তু যখন এই সরকার পতন আন্দোলনে মানে সরকারের পতন ঘটেনি। তো এর আগে অনেক দাবি দেওয়া পেশ হয়েছিল, বিভিন্ন শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়া পেশ হয়েছিল, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন দাবি দেওয়া উপস্থিত হয়েছিল, বিভিন্ন আন্দোলন হয়েছিল, অনেক আন্দোলন হয়েছিল, রাজপথ অবরোধ সহ, হ্যাঁ, অহিংস অসহযোগ আন্দোলনের মতো অনেক আন্দোলন ঘোষণা হয়েছিল। কিন্তু তারপরেও সেসব আন্দোলন যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়ে গিয়েছিল তখন কিন্তু সেই আন্দোলন থেমে গিয়েছিল। কিন্তু এই আন্দোলনটা দাবি দেওয়া মেনে যাওয়ার পরেও আন্দোলন অব্যাহত ছিল, কারণ সেই আমার মূল আন্দোলন যে ঘোষণা ছিল, সেই আন্দোলন থেকে আমরা আন্দোলন অব্যাহত ঘোষণা ছিল, যে কারণে আন্দোলন থেমে যায়নি, সরকারের পতন ঘটেছে। যাক, আমি এখন ওই বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা আন্দোলনটা কেন ঘোষণা করেছিলাম 4 ফেব্রুয়ারি। ওইটা 4 ফেব্রুয়ারি আন্দোলন ঘোষণা করার বেশ কয়েকটা কারণ ছিল, তবে এর মধ্যে সবচেয়ে যে প্রধান কারণটা ছিল সেটা ছিল 2024 সালে 7ই জানুয়ারি অবৈধভাবে অনৈতিকভাবে একটি পাতানো এবং লোক দেখানো নির্বাচন করেছিল অবৈধ আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সরকার এই নির্বাচনটা করে একটা লোক দেখানো পাতানো নির্বাচন করেছিল, এবং এই নির্বাচনের মাধ্যমে তারা একটি ত্রুটিপূর্ণ ভোট জালিয়াতি করে একটা ত্রুটিপূর্ণ নির্বাচনী ফলাফল, তাদের অনুগত নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশন অনৈতিকভাবে অবৈধ পন্থায় তারা একটা ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ করেছিল, যে ত্রুটিপূর্ণ ফলাফলের ভিত্তিতে অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ গঠেছিল এবং তা থেকে সরকার গঠিত হয়েছিল। কিন্তু আমরা কিন্তু সরকার মেনে নিইনি, কারণ একটা হচ্ছে নির্বাচনটা হচ্ছে লোক দেখানো, পাতানো, ত্রুটিপূর্ণ ফলাফল, তারপর হচ্ছে ভোট জালিয়াতি সহ বিভিন্ন ধরনের বিষয় ছিল, যেখানে আমরা নির্বাচন মেনে নিই, এবং ওই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে আমরা সেটাও মেনে নিই, এবং ওই সংসদ থেকে যে সরকার গঠিত হয়েছিল আমার শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই সরকারকেও মেনে নিই। কিন্তু আমরা আমাদের সেদিনতে আমরা বলেছি, দেশবাসীকে আমি আহ্বান করি যে আপনি অবৈধ আওয়ামী লীগ সরকারকে মেনে নেবেন না, মানবেন না। তারপরে আমরা এক সময় ইনশাল্লাহ 4 ফেব্রুয়ারি আমি সেই অবৈধ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে তাদের পতনের জন্য আন্দোলন ঘোষণা করতে সক্ষম হই। আমি সেটা নিয়ে একটা কথা বলছি, এর আগে আমি কোনোদিন বলিনি, আজ আমাকে সেটা বলতে হচ্ছে। আপনারা জানেন আমি যখন আন্দোলন ঘোষণা করার একটা প্রস্তুতি নিই, তখন কিন্তু একটা নাটক হয়েছিল। তো পার্শ্ববর্তী দেশ যেহেতু রিলেটেড, তো বিষয়টা এরপর বলতে হচ্ছে যে আপনারা জানেন যে অবৈধ আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার সরকার গঠন করে 7 নির্বাচনের পরে, তারপরে কিন্তু বাংলাদেশে একটা নাটক হয়েছিল। কীরকম নাটক হয়েছিল? পার্শ্ববর্তী দেশ নিয়ে মিয়ানমার কিন্তু তাদের যে অভ্যন্তরীণ দাঙ্গা হয়েছিল, অভ্যন্তরীণ কী হয়েছিল, রাজনৈতিক অস্থিরতা হয়েছিল, সেটি কিন্তু অনেক মিয়ানমার যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের অনেকে কিন্তু বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে গিয়েছিল। যাক, আমি সেটা ঢুকে গিয়েছিল সেটা ইতিবাচকভাবে দেখছি, কারণ তারা যথাযথভাবে দেখেছিলাম ঢুকেছে। আর যাক, যত কথা বলা, তারপর যেহেতু ইতিবাচক কীভাবে যত নিয়মে তারা আত্মসমর্পণের মাধ্যমে আত্মসমর্পণ করেই প্রবেশ করেছিল, আমি সেটা নিয়ে তেমন কিছু বলছি না। আমার কথা হচ্ছে যে এই যে এরকম একটা নাটক, এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন হাত আছে। আমি যাতে আন্দোলনটা করতে না পারি, অবৈধ আওয়ামী লীগ সরকার যদি আন্দোলনটা ঘোষণা করতে না পারি, এই জন্য তারা এই একটা নাটক সাজানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে। ওই সময় আমার বিভিন্ন স্ট্যাটাস করা ছিল, লাইভ ভিডিও ছিল ওই আন্দোলন ঘোষণা করার আগে। তারপর বাধ্য হয় পুলিশ বাহিনী অনেকে তখন যে অস্ত্র বাহিনী, তারা আমার একটা স্ট্যাটাস এবং একটা লাইভের পরিপ্রেক্ষিতে নাকি একটা স্ট্যাটাসের পরিবর্তে তারা পরে শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল ওই যারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ফেলেছিল, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী অনেকেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, এবং তাদেরকে থানা পানাকে নেওয়া হয়েছিল, হাজতে নেওয়া হয়েছিল। যাক, আমি পরে মামলাটার পর অগ্রগতির সম্বন্ধে আর কোনো রিপোর্ট আমি পাইনি, ঠিক আছে। তারপর অনেক নাটকেতে শেষ, আপনারা জানেন এরকম কেন নাটক হয়েছিল। তারপর তারা কি এই বর্ডার সিকিউরিটি ফোর্সগুলোকে তারা আবার কি শিপে করে মিয়ানমারে পাঠায়। এই যে একটা কালক্ষেপণ তারা করেছিল, এই কালক্ষেপণটা মূলত করেছিল আমি যাতে তাদের বিরুদ্ধে আন্দোলনটা ঘোষণা করতে না পারি, ঠিক আছে। তো একে তো আমি বেশ কয়েকবার বলেছি, আমার তো রাজনৈতিক দলের সদস্য হতে দেয়নি, আওয়ামী লীগ সরকার দেয়নি, ভালোভাবে দেয়নি। আমার রাজনৈতিক দলকে বিভাগীয়, আমার যদি অনানুষ্ঠানিক কমিটি আছে, এখনও আছে, তারা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোনো কমিটি আমাকে করতে দেয়নি, শাখা সংগঠন প্রতিষ্ঠা করে দেয়নি, বিভিন্নভাবে দেয়নি। এখনও তাদের বিভিন্ন সহচর অনুসর যারা এখন বিভিন্ন ফোর্স আছে, বিশেষ করে র্যাব, পুলিশ, সেনাবাহিনীতে যারা আছে, হ্যাঁ, এপিভেন এরকম বলছি না, এখানে আছে। তারপর অন্যান্য ফোর্সের কথা আমি এখন নাই বললাম, তবে নেই অনুপ্রাণিত নয়, তাদের অনেকে আছে, আমরা জানি মোটামুটি। তো তাদের যত ব্যবস্থা নেওয়া হবে যত সময়, তারা কিন্তু এখনও সেই কার্যক্রমটা অব্যাহত রাখছে বিভিন্নভাবে। তো
তারা আমি যাতে আন্দোলনটা ঘোষণা করতে না পারি এই জন্য একটা কালপ্রেরণ করেছিল, একটা নাটক সাজিয়েছিল। শেষ পর্যন্ত তার বাধ্য হয় যে এই নাটক থেকে চলে আসে। আমি যখন শেষ পর্যন্ত 4 ফেব্রুয়ারি থেকে আন্দোলন ঘোষণা করে ফেলি, তার কিছুদিনের পরপরই কিন্তু আপনারা জানেন যে এই নাটক কিন্তু শেষ হয়ে গেছিলো। আপনারা ডেট মিলিয়ে দেখেন, আমি 4 ফেব্রুয়ারি যখন আন্দোলন ঘোষণা, আমি এর মধ্যে পরে আমি যখন বুঝতে পারি যেটা তখন সেজন্যই হচ্ছে, তারপর আমি সেদিনই 4 ফেব্রুয়ারি আন্দোলন ঘোষণা করে ফেলি। আন্দোলন ঘোষণা করে যাওয়ার কিছুদিন পরে দেখবেন নাটক শেষ হয়ে গেছে। আপনারা সেটা জানেন, মিলিয়ে দেখেন। আচ্ছা দেখ, তাহলে হচ্ছে এই অবৈধ আমলি সরকারের পতনের জন্য যে বেশ কয়েকটা কারণ ছিল, আমাদের মূল একটা কারণ কয়েকটা বললাম, এর মধ্যে একটা কারণ ছিল যে সবচেয়ে যে প্রধান যে কারণটা, আমি যদি সাম্প্রতিক বিষয়গুলো সবচেয়ে পর্যালোচনা করি, সবচেয়ে মূল কারণটা সেটা হবে যে তারা 2024 সালের 7 জানুয়ারি একটি অবৈধ লোক দেখানো পাতানো নির্বাচন করে একটা ত্রুটিপূর্ণ নির্বাচনী ফলাফল ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন করেছে। এটা ছিল মূল কারণ তাদের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করার। আর এই আন্দোলন ঘোষণা থেকেই আস্তে আস্তে সেটা কি গণ অভ্যুত্থান রূপ নিয়েছে এবং শেষে 5ই আগস্ট সেটা চূড়ান্ত পর্যায়ে এসে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তার কী বলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ বাধ্য হয়। তো এই যে তাদের যে মূল একটা কারণ ছিল যে একটা লোক দেখানো পাতানো এবং একটি অবৈধ নির্বাচন করা, এটা ছিল প্রধান কারণ। এছাড়াও আরও বেশ কয়েকটা কারণ ছিল। এই দেখেন, এর মধ্যে একটা কারণ ছিল যে বিভিন্ন স্তরের নির্বাচন, জাতীয় স্তরের নির্বাচন থেকে শুরু করে স্থানীয় স্তরের সব স্তরের নির্বাচনেই ভোট ডাকাতি, ঠিক আছে, জাল ভোট প্রদান, জালিয়াতি, ত্রুটিপূর্ণ নির্বাচনী ফলাফলের মাধ্যমে ত্রুটিপূর্ণ নির্বাচনী ফলাফল ঘোষণা, এই বেশ একটা কারণ ছিল। তারপর ছিল জনগণের মেধার অবমূল্যায়ন, এটা আপনারা জানেন, কোটা সরকার চাকরিতে পড়াতে 2018 সালে হয়েছিল মেধার অবমূল্যায়ন। তারপর হচ্ছে নাগরিক যে রাজনৈতিক অধিকার সেটা থেকে বিভিন্ন বঞ্চিত রাখা। জনগণের রাজনৈতিক অধিকার মধ্যে সবচেয়ে অন্যতম যে অধিকারটা হচ্ছে সেটা হচ্ছে কি ভোটাধিকার প্রয়োগ করা, ভোটাধিকার প্রদান করা। তারপর আমি যদি এখন বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, আমি এখন বলতে পারবো। তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আরেকটা যে ব্যাপারটা হচ্ছে যে আমি একজন রাজনীতিক হিসেবে আমার রাজনৈতিক অধিকার হচ্ছে যেমন ভোটাধিকার প্রয়োগ করা, যেমন একটা রাজনৈতিক অধিকার, তার চেয়ে বড় একটা অধিকার হচ্ছে যে আমি একজন নাগরিক হিসেবে আমি এই দেশের প্রতিনিধিত্ব করব, এই দেশের আমি আমার ফলোয়ারদের প্রতিনিধিত্ব করব, আমার এলাকার প্রতিনিধিত্ব করবো, এই জন্য কি আমি নির্বাচনে অংশগ্রহণ করব, আমাকে ভোট দিয়ে বিজয় করবো, আমি দেশের জনগণের সেবা করব। এই যে একটা অধিকার, সেটা একটা পলিটিক্যাল রাইট। কিন্তু এই অধিকারটি থেকে জনগণ বঞ্চিত রেখেছিল, জনগণকে বঞ্চিত রেখেছিল অবৈধ আমলি সরকার। এছাড়া নিত্যমূল্যের যে পণ্য আছে, পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, এই সকল বিভিন্ন কারণ ছিল। আরও বেশ কিছু কারণ ছিল। তারপর হচ্ছে আপনার যে কিছু কী বলে এই মানে হচ্ছে আরও হচ্ছে আপনার এই যে অর্থ পাচারের ব্যাপারটা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওই স্বজনপ্রীতি, দুর্নীতি, ঘুষ, এই সকল বিষয় ছিল আওয়ামী লীগের পেছনে, আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে এই সকল কারণও ছিল। এখন কথা হচ্ছে আমরা এই যে আরও অনেক কারণ হচ্ছে, আমি এখন যা বলতে পারছি না, তবে আমি যদি লিখে নিয়ে আসতাম, চিন্তা ভাবনা করি, তাহলে আমি টু দ্য পয়েন্ট সব কিছু এখন বলে ফেলা সম্ভব হতো। অবশ্যই পরবর্তী কোনো সময় হলে আমি চলে দেখবো, এটা বলা যায়। এখন কথা হচ্ছে যে এই অবৈধ আমলি সরকারের পেছনে পতনের জন্য যে শুধু যে ছাত্রদের উপর ক্রসফায়ার করা হয়েছে, ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে, তাদেরকে আহত করা হয়েছে, নিহত করা হয়েছে, এবং যে তারা অবৈধদের সংসদ একটা অবৈধ, যদিও সবচেয়ে মূল কারণ সেটাই যে একটা অবৈধ অসাংবিধানিক পন্থায় কী বলে একটি পাতানো লোক দেখে নির্বাচন করেছিল, যে নির্বাচন অগ্রহণযোগ্য ছিল, যে নির্বাচনের জনগণ অংশগ্রহণ ছিলই না। এটা জনগণ হিসেবে আন্ডার 2%। আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বটাকে মনে করি যে আন্ডার 2% ছিল জনগণ নির্বাচনে ভোট প্রদানের হার, ঠিক আছে। তো এই জনগণ অংশগ্রহণ ছিল, এই যে একটা মূল কারণ। এছাড়া অন্যান্য বিভিন্ন কারণ ছিল, এর মধ্যে আমি কয়েকটা উল্লেখ করেছি। এখন কথা হচ্ছে যে এই সকল কারণ যেহেতু ছিল, তাহলে এই সকল কারণের প্রেক্ষিতেই কিন্তু একসময় জনগণ বাধ্য হয়, যেমন আমি নিজে আহ্বান করে দেশের জনগণকে, যেমন 2024 সালে 7 জন একটা নির্বাচন করে, যা কি আপনারা ওই অবৈধ একটা পাতানো নির্বাচন, এই পাতানো নির্বাচন আপনারা ভোট দেবেন না। এই যে আহ্বানটা আসে, এটা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণেই, যার পরিপ্রেক্ষিতে দেশের জনগণ আমার আহ্বানে সাড়া দিয়ে এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে ভোট দেওয়া থেকে বিরত থাকে। এবং শুধু ভোট দেওয়া থেকে বিরত, আমি তাদেরকে ভোট থেকে বিরত বলবো না, ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকে। আমি সেটাও বলেছিলাম যে আপনারা ভোট দেবেন না, ভোট কেন্দ্রে যাবেন না, ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়ার দরকার নেই সেদিন। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মিডিয়াতে দেখানো হয়েছে যে সেদিন ভোট কেন্দ্রগুলি কি ফাঁকা ছিল, ঠিক আছে। যাকে আমি এটা অনেকবার বলেছি, এখন আমি সেদিকে এখন যাচ্ছি না, যে তার একটা বিশাল বিপদ এখন চলে আসছে, যেটা অবৈধ অসাংবিধানিক সরকারের জন্য। তারপর হচ্ছে এই সকল বিষয়। এখন কথা হচ্ছে আমরা যখন একটা অবৈধ আওয়ামী লীগ সরকারকে যখন পতন ঘটিয়ে ফেলেছি, পতন ঘটায় ফেলার পর যদি আমরা দেখি যে আর একটা অবৈধ অসাংবিধানিক সরকার, যেটা কিনা অবৈধ আওয়ামী লীগ সরকার, যে অবৈধ আওয়ামী লীগ সরকারটা ছিল, এই অবৈধ আওয়ামী লীগ সরকারের চেয়ে মারাত্মক, ভয়ানক, জঘন্যতম, তখন কি হয়? আমি যদি এখন বলি যে আমি চোর বিদায় করতে চেয়েছিলাম, চোর বিদায় করে দেখি এখন আমার ঘরে এখন ডাকাত।
আমি চোর বিদায় করতে চেয়েছিলাম, চোর বিদায় করে দেখি যে আমার ঘরে এখন ডাকাত চলে এসেছে, প্রথমে আমার ঘরে এখন ডাকাত। এই অবস্থা হচ্ছে এরকম। আমরা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছি, ঠিক আছে। এখন আওয়ামী লীগ সরকার যদি একটা, আমি এর আগে বেশ কয়েকটা লাইভে বলেছি যে আওয়ামী লীগ সরকার একটা অবৈধ সরকার ছিল, ঠিক আছে। কারণ তারা একটা ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করেছিল এবং সংসদ থেকে সরকার গঠন করেছিল, যে কারণে তাদের সরকারটাকে অবৈধ ছিল, আমরা তাদেরকে মেনে নেয়নি, ঠিক আছে। যাক, তাদের পক্ষে ন্যূনতম একটা যুক্তি হয়েছিল যে আমরা নির্বাচন করেছি, সংবিধান অনুযায়ী নির্বাচনটা করেছিলাম, কিন্তু তোমরা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারোনি। তো এটার উত্তর আমরা একটু বলে নিতে হবে, আমরা যে নির্বাচনে কেন অংশগ্রহণ করি নাই, কারণ তোমরা তো আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দাও নাই। আমার পার্টি নমিনেশন, আমার পার্টি নিবন্ধন দাও নাই। আমার পার্টি নিবন্ধন দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবো, এই জন্য আমাকে পার্টিকে ভালোভাবে আমাকে প্রতিষ্ঠা করতে দাও নাই। আমার শাখা সংগঠন করে দাও নাই, বিভাগীয় সংগঠন করে দাও নাই, জেলা সংগঠন করে দাও নাই, উপজেলা সংগঠন করে দাও নাই, ইভেন আমার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দেন। তোমরা আপনারা জানেন যে আমি 7 নির্বাচন হয়ে যাওয়ার পরে 10 জানে আমার দলটাকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছি। এর আগে কিন্তু আমি সেটা পারি নাই, ঠিক আছে। এই জন্য আমরা নির্বাচন অংশগ্রহণ করে নাই। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কনসেপ্টটা, যে আওয়ামী লীগ সরকার পেছনে ন্যূনতম আমি নিজেই বলছি যে এই যুক্তিটা তারা প্রদর্শন করতে পারে যে তোমরা কেন নির্বাচন অংশগ্রহণ করো নাই, যে কারণে আমরা নির্বাচন করে ফেলেছি, 2% ভোট দিয়েছে, হ্যাঁ, তাতে কিছু আসা যায় না। আমরা সংবিধান নির্বাচন আহ্বান করেছি, নির্বাচন অংশগ্রহণ করা নাই, কিন্তু আমরা সেই যে নির্বাচনের ফলাফলটা এসেছে, ফলাফলের ভিত্তিতে আমরা সরকারটা গঠন করেছি, যদিও সেটা অবৈধ। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সেটা বলছি যে অবৈধ অসাংবিধানিক সরকার কেমনি অবৈধ এবং কতটা জঘন্যতম অবৈধ অপরাধমূলক কর্মকাণ্ড, সেটা বোঝানোর জন্য জাস্ট বলেছে যে আওয়ামী লীগ সরকারের বেতন কিন্তু এই যুক্তিটা কিন্তু আসে, ঠিক আছে। তারা সংবিধান অনুযায়ী নির্বাচনটা হয়েছিল, সংবিধান 3 মাস মেয়াদ কি জাতীয় সংসদ মেয়াদের সংবিধানে যেটা উল্লেখ আছে, জাতীয় সংসদ মেয়াদ 5 বছর মেয়াদে পূর্ণ হওয়ার 3 মাস আগে নির্বাচনটা একটা নির্বাচন ইস্তাহার ঘোষণা করতে হবে এবং নির্বাচন ইস্তাহার মধ্যে নির্বাচন হবে, সেটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। মানে সংবিধান অনুযায়ী হয়েছিল, যদিও তাদের বিভিন্ন অপরাধ ছিল, তারা বিভিন্নভাবে বিরোধী দলগুলিকে কী বলে হাস্যনাস্ত করে গেছিল যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে, তারা যে সহজে বিজয় পায়, ঠিক আছে। তো তারা এগুলো করার পরে যদি সংবিধান হয়ে, কিন্তু কথা হচ্ছে এই যুক্তিটা তাকে ছিল, যেখানে আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি কোনোদিনই সহিংসতা পছন্দ করি না। আমি সব ধরনের সহিংসতার ঊর্ধ্বে কিন্তু আমরা সহিংসতা পছন্দ করি না। কথা হচ্ছে তুমি নির্বাচন করে ফেলছো, এই জন্য আমি তোমার মতো আন্দোলন করে আমি মানুষ মারতে পারবো না। আমি কিন্তু সেদিন জাস্ট তারপরে তো আমি বলেছি আমি আন্দোলন ঘোষণা করি, কিন্তু কথা হচ্ছে আমি তো আর মানুষ মারতে পারি না, মানুষ মারার জন্য আন্দোলন করতে পারি না। আর আমি তো শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে পারি না, ঠিক আছে। আর আমি শুধু মানে কি বলে জ্যান্তের পক্ষে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি কি সরকার গঠন করতে পারি না। অবৈধ সংবিধানের মধ্যে সব কিছু জলাঞ্জলি বিষয় যদি আমি কি সরকার গঠন করতে পারি না। তারপর হচ্ছে শেখ হাসিনা যখন এই যুক্তিটা তার কাছে ছিল, ঠিক আছে। তারপরে অনেকে বলতে পারেন তার সরকার তার বোধ ছিল, কিন্তু আমি বলবো না, অবশ্যই তার সরকার বোধ ছিল না। এখন দেখেন শেখ হাসিনা সরকারের পক্ষে যখন আমি এই কথাটা বলার পর যখন অনেকে মনে করতে পারেন বা এর আগে বলেছেন, অনেকেই বিভিন্ন যুক্তি প্রদর্শন করেছেন, এটা ছিল যদি হয়তো প্রকাশ্যে বলতে পারেনি, কারণ বলবে কী করে, একটা মেধা সত্য নামে একটা কথা আছে, কি জানেন, পার্সোনাল মেরিট যেটাকে বলা হয়, হ্যাঁ, যাক আমি দাঁড়ানোর পরে দিব না। এখন কথা হচ্ছে যে আপনারা জানেন যে এই যে একটা যুক্তি আসে, তাহলে অনেকে বলতে পারেন যে তার সরকার বৈধ ছিল, কিন্তু আমি বলছি না, অবশ্যই তার কাছে বৈধ ছিল না। এখন কথা হচ্ছে যে সংবিধান যে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন যেহেতু জনগণ ভোট দেয়নি, এই যে ভোট না দেওয়ার কারণে এবং একটা ত্রুটিপূর্ণ ফলাফলের ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছিল, এই সরকারটা যে মেনে নেয়নি দেশের জনগণ, তারা অবৈধভাবে বিবেচিত হয়েছে, অবৈধ সরকার ছিল, যে সংসদটা অবৈধ হয়েছিল। তাহলে যেখানে সংবিধানে অন্তর্বর্তী সরকারে বা তত্ত্বাবধায়ক সরকার নামে অন্তর্বর্তী সরকারের বিধানটা ছিল, যেটা কিনা বাদ হয়ে গেছে আজ থেকে 10-12 বছর আগে, 2013 সাল কি 2013 সাল 2011 সাল 2011 সালে যে বিধানটি বিলুপ্ত হয়ে গেছে সংবিধান থেকে, এই বিধানে বিলুপ্তকৃত বিধানের আলোকে কী হবে, আর 2024 সালে আরেকটা অবৈধ অসাংবিধানিক সরকার গঠিত হয়, যেটার 1 মাস পূর্ণ হচ্ছে আজ। আমার কথা হচ্ছে জাতির কাছে, দেশের জাতিসমূহের কাছে আমার প্রশ্ন হচ্ছে সেটা বলেন, লাইভে এসে আমি এটা বলে দিই যে এই সরকারকে আমরা মানব না, এই অবৈধ মানি না, মানব না। এই দেশের জনগণ এই অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত অগণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন অবৈধ ইউনূস সরকারকে এই দেশের জনগণ মানে না, মানবে না। নাকি এই দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে এই দেশের যে সরকারি বাসভবন ছিল গণভবন, তাকে সেটাকে পরিত্যাগ করতে হয়েছে, তাকে ছেড়ে দিতে হয়েছে। ইভেন শুধু সেটাই করেনি, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, যার পেছনে কিনা কোনো না কোনো যুক্তি ছিল, সেটা আমি নিজেই বলছি, কোনো না কোনো যুক্তি ছিল, ঠিক আছে। সে যখন কোনো যুক্তি থাকার পরেও যেহেতু সে 6 মাস টিকতে পারেনি, যেখানে কোনো ধরনের যুক্তি নেই, সম্পূর্ণ বোধ। আমি বলেছি একটু আগে যে আমি চোর বিতাড়িত করেছি, চোর বিতাড়িত করে দেখুন যখন ডাকাত চলে এসেছে, পরিস্থিতি এরকম। শেখ হাসিনা সরকার এবং
ডক্টর ইউনূস সরকার অবস্থা হচ্ছে অনেকটা এরকম, চুর বিদায় করে যেমন কি ডাকাত চলে আসতো, মানে একটা অবৈধ আমলের সরকার বিদায় করেছে, এখন চলে আসছে একটা ইউনূস সরকার, যেটা চুর এবং ডাকাতের মতো বিবেচনা করা যায়। চুরকে বাদ দিয়ে চুর চলে যাওয়ার পরে ডাকাত চলে এসেছে, ঠিক আছে। তাদের তো কোনো প্রয়োজন নেই, তাদেরকে দেশের জনগণ মানে না, মানবে না। এই 1 মাস সময়ে আমি জাস্ট কতগুলো কথা শুনতেছি মিডিয়ার মাধ্যমে, কয়েকটা ছাত্র জনতার কয়েকজনের মধ্যে মুখ থেকে তারা অনেক কিছু করছে, কিন্তু আমরা দেখছি কিছুই করতে পারছে না, কারণ তাদের এই ধরনের ক্ষমতা প্রয়োগের কোনো বৈধতা নেই। এখানে আওয়ামী লীগ সরকার 6 মাস ছিল, 2024 সালের 7 জুন নির্বাচনের পরে 11 দিনের সরকার গঠন করার পরে তারা কি 6 মাস ছিল ক্ষমতায়, 6 মাস থাকার পরও তারা কিছুই করতে পারে নাই, তেমন কিছু করতে পারে না। যা করতে সেগুলো সবইকে আমরা কি বাতিল করবো, অবৈধ ঘোষণা করবো আমরা ক্ষমতায় গেলে। এখন একটা যেখানে তাদের ন্যূনতম যুক্ত করার পরও 6 মাসে যা করেছে সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বোঝাতে নেই সেখানে ইউনূস সরকার যা করছে তার কোনো কিছু গ্রহণযোগ্য হবে, অবশ্যই না। আমরা ক্ষমতায় গেলে এই দেশের জনগণের সরকার গঠন করে আমরা সব কিছু বাতিল করবো, সব কিছুই অবৈধ ঘোষণা করব, তবে সেটা যত নেমে করা হবে, কোনো অবৈধ অসাংবিধানিক পন্থায় অনিয়মতান্ত্রিক পন্থায় করা হবে না। যাক, আমি আজকে লাইভে আসবো সেটা আমি গতকালই সিদ্ধান্ত নিই যে আজকে যেহেতু তাদের সরকার গঠন করা 1 মাস পূর্ণ হচ্ছে, তা আমি আজকে লাইভে আসবো। তা আজকে আমি দেখেছি তারা অনেক কথাবার্তা বলেছে, ডক্টর ইউনূস একটা ব্রিফিং আমি দেখেছি যে সে একটা কথা বলেছিল সেখানে। তো কথার মধ্যে আমি যতটুকু শুনেছি, সে মানে আমি যতটুকু বুঝেছি সে ক্ষমতা ছাড়তে রাজি নয়, তাতে একটা পুঁজিবাদী ব্যক্তি, একনায়কতান্ত্রিক অনেকটা, ঠিক আছে, একনায়ক পুঁজিবাদী, ঠিক আছে এই ব্যক্তি। তো সে মানে ক্ষমতা ছাড়তে রাজি নয়, কিন্তু সে একটু ভেবে দেখে নাই যে আমি একটু আগে যেটা বিবরণটা আপনি বলেছি, আপনারা বুঝবেন যে শেখ হাসিনা যেখানে পক্ষে কোনো যুক্তি দেওয়া সম্ভব ছিল, ঠিক আছে, সেও 6 মাস থাকতে পারেনি, কিন্তু আপনি অবৈধ অসাংবিধানিক পন্থায় সরকার গঠন করেছেন, 1 মাস ফিরে গিয়েছেন, আপনি আর কদিন থাকতে পারবেন সেটাই দেশের জনগণ বুঝে গেছে। আমি বলেছিলাম সেই দিন 2 ঘন্টা সময় তো বিবেচনা করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। যাক, আমরা এখনও বলছি আপনারা এবার রাষ্ট্র ক্ষমতা ছাড়ুন, 1 মাস পূর্ণ হয়ে গেছে, অনেক করেছেন, দেখেছি কী হয়েছে। ভারত বাংলাদেশের সাথে কী করতে যাচ্ছে, এদেশে বন্যায় ডুবে গিয়ে কী হয়ে গেছে, জনগণের কী অবস্থা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কী, এটা কি কমানো সম্ভব হয়েছে? তো কিছুটা কয়েকদিন শোনা ফেসবুকের মাধ্যমে নাকি বলতেছে যেটার দাম 30 টাকা, বাজারে দেখতে সেটার দাম দেখি 50 টাকা 60 টাকা, এই ধরনের পরিস্থিতি, ঠিক আছে। তা আমি তো দেখছি না কিছু করছে, কিছু হচ্ছে। আর একটা অন্তর্বর্তী সরকার, সে কী করে যেখানে অন্তর্বর্তী সরকার কেন গঠন করা হয়, যদিও সংবিধানে এটা নেই, তারপরে অন্তর্বর্তী সরকার করেছেন। এখন কথা হচ্ছে আপনারা যেটার আলোকে আমাদেরকে অনেকে যুক্তি প্রদর্শন করেছেন যে অন্তর্বর্তী সরকার গঠন হয় সরকার পদত্যাগ করার পর একটা অন্তর্বর্তী সরকার হয়, আর এবার এটা তো কোনো এক সময় ছিল, এদেশে তো কোনো আইন ছিল না তখন হয়তো ছিল, হয়ে আসছে। এই দেশে তো অন্তর্বর্তী সরকার অনেক গঠিত হয়েছে, কিন্তু সেগুলো যথাযথ নিয়ম ছিল। পৃথিবীতে এরকম অনেক রাষ্ট্র আছে এরকম অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু তাদের রাষ্ট্রে এরকম কোনো সুনির্দিষ্ট করে বলা নেই যে অন্তর্বর্তী সরকার নামে এরকম সরকার গঠিত হয়, মানে এই ধরনের ফয়সালা করে দেওয়া নেই যে কীভাবে সরকারটা গঠিত হবে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান সংবিধানে নেই, এবং সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে সরকারের পতনের পর পরবর্তী সরকার দায়িত্বে বহাল থাকবে সেই সরকারই। তো যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছে, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা ছিল না, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। সে 6 মাস সে ভালো করে জানে, সে 5 বছর বা 10 বছর 15 বছর কেবল দেশ কেবল চলতে সে ভালো করে জানে, তার এই দেশে চলে গেছে, দেশের কিচ্ছু হয়েছিল না, হয়তো না, শুধু সংসদটা ভেঙে দিয়েছিল, সেটা যদি করে ফেলছিল সংসদ, এবার শুধু নির্বাচন ইস্তাহারটা ঘোষণা করে দিয়ে নির্বাচন দিয়ে দিলে হয়ে যেত, ঠিক আছে। আর সেটা যদি না করতো তাহলে এই সংসদ থেকে অন্য একজনকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে হোক আর যাই হোক অন্য একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে দিলেও হয়তো, তারপর আবার সংসদ ভেঙে দিলেও হয়তো, যেহেতু আমাদের দাবি ছিল 2 নম্বর সংসদে ভেঙে দিতে হবে, ঠিক আছে, নড়াচড়া করার কোনো সুযোগ নেই। মাইন্ড দিস। কথা হচ্ছে এই, আমরা অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারকে মানি না, মানব না, এবং আমরা বলছি আপনাদেরকে এই দেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হবে, এই দেশের রাষ্ট্র ক্ষমতা অবশ্যই ছাড়তে হবে, অবশ্যই ছাড়তে হবে, ঠিক আছে। আর মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্য করে আমি বলেছি, আমি বারবার বলতে চাচ্ছি না, আমি দেখেছি আজকে 3-4 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেল নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। আপনারা এই ব্যাপারে আমি কোনো উদ্যোগ দিচ্ছি না, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে যথাসময়ে পরবর্তী নির্বাচন গঠিত হবে এবং যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেটাই প্রত্যাশা করছি। আর এই ব্যাপারে আমরা সিটিবাস করতে রাজি আছি, আপনারা জানেন, এর আগে বলেছি। জাস্ট আমি আরেকটা বিষয় বলে শেষ করে দেব। আমি একটা ফেসবুকে সেদিন দেখলাম 720 কোটি টাকার সার নাকি, 720 কোটি টাকা, 720 কোটি টাকার সার নাকি, মানে কি তাদের কোনো নেই, এটা কী যেন নিউজটা ছিল, মানে অর্ডার নেই নাকি একটা নিউজ ছিল, মানে 720 কোটি টাকা এখানে লস হচ্ছে, হ্যাঁ, এই ধরনের একটা নিউজ আমি পেয়েছিলাম। 720 কোটি টাকা,
আচ্ছা যাক, তো এটা কত 720 কোটি টাকা মাত্র মনে করে। দেখেন আমি একটা বলছি, দেখেন তারা 8 তারিখ সরকার গঠন করেছে, খুব সম্ভবত 12 তারিখ নাকি 13 তারিখে, আমি নিউজ পেয়েছিলাম, সেটা পড়েছিলাম, একটা পুরোটাই দেখেছিলাম, পুরোটাই ওই 12 তারিখ না 13 তারিখেই একটা বিশাল বড় ডাকাতি হয়েছে। সেটা হচ্ছে, এটাকে আমি পুকুর চুরি বললে বুঝবেন আপনারা। হ্যাঁ, এটা পুকুর চুরি হয়েছে, কিন্তু শুধু যদি পুকুর চুরি বলি তাহলে সেটা ভুল হয়ে যাবে। এটাকে যদি পুকুর চুরিতে আমরা বলি কোনো সাধারণ একটা ধরনের ঘটনাকে, তাহলে এই যে আমি ঘটনা এখন বলবো সেই ঘটনাকে ডাকাত কী বলে, সমুদ্র চুরি বলতে হবে। যদি আমি সেটাকে পুকুর চুরি বলবো, যে ধরনের একটা পুকুর চুরি ঘটেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ক্ষেত্রে। রিজার্ভের $450 মিলিয়ন ছিল রিজার্ভে, অবৈধ আওয়ামী লীগ সরকার পতনের আগে। পতনের পরও মানে আমি বলবো যে 12 তারিখ 13 তারিখ যাতে কি তাদের সরকার যখন গঠন করেছে, অবৈধ অসাংবিধানিক কোনো সরকার যখন সরকার গঠন করেছে, তখনও $450 মিলিয়ন রিজার্ভ ছিল বাংলাদেশ ব্যাংকে। এই রিজার্ভের টাকাটা কোথায় গেল? এটা কি পুকুর চুরি আপনারা বলবেন? এটা পুকুর চুরি বললে বলে, এটা বলতে হবে সমুদ্র চুরি, মহাসাগর চুরি বলতে হবে। এটা বললাম $450 মিলিয়ন উদাও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে নেই। হোয়াট ইজ দিস? কোথায় গেল? আপনারা কি করছেন? আমরা কি চোর তারিখে ডাকাত নিয়ে এসেছি নাকি? আমরা দেখেছি কি করেছেন। অবৈধ অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, জাস্ট পরবর্তী সরকার যদি দায়িত্ব গ্রহণ করে, জাস্ট একটা নির্বাচন দিয়ে, সবচেয়ে মূল যে কাজটা নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে পরবর্তী সরকার গঠনে সহযোগিতা করা। তারপর অন্যান্য বিষয়গুলো জাস্ট রাষ্ট্রের একটা সুপ্রিম অথরিটি হিসেবে, জাস্ট মানে কি অস্থায়ী হিসেবে সেই দায়িত্বটা পালন করা, বিশেষ করে আইন শৃঙ্খলা ব্যবহারগুলো। আর আপনারা দেখেন কি সিদ্ধান্ত নিচ্ছেন, সংবিধান সংশোধন করে ফেলবেন না কি করে ফেলবেন আবার অবৈধ সাংবিধানিক পন্থায়। আমরা আবার বলছি, আপনারা রাষ্ট্রক্ষমতা ছাড়তে হবে, অবৈধ অসাংবিধানিক পন্থা রাষ্ট্রক্ষমতা আছেন তাদের থেকে সরে যেতে হবে। নাহলে আমাদের যে নয় আমাদের আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আপনি জানেন না আমরা কারাই দেশ ছেড়ে রাষ্ট্রক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, তাদের বই। আর আপনি কি একটা নোবেল লরিয়েট? আপনার তো কোনো অবদানে ছিল না 24 গণঅভ্যুত্থানে। এখানে উপদেষ্টা পরিষদের সদস্য অনেকে আছে যাদের কোনো অবদানে ছিল না গণঅভ্যুত্থানে। ইভেন আমি কুচদিন আওয়ামী লীগকে বিভিন্ন কঠোরভাবে সমর্থন করেছিল, তারা অনেকে আছে কি বলে এই উপদেষ্টা পরিষদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার আজকের দলীয় লাইভ এখানে শেষ করছি। জয় বাংলা।